This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রীর একটা পুরনো পোস্ট কেন্দ্র করে নতুন বিতর্ক। রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা পুরনো পোস্ট হাতিয়ার করে এবার আক্রমণের শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের জন্য কুম্ভীরাশ্রু বইয়ে চলেছেন। 2017 সালে মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে সেটা স্পষ্ট। দীর্ঘদিন ধরেই আপনি অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট পেতে রেখেছেন। ভোট ব্যাংকের স্বার্থে তাদের হাতে ভোটার কার্ড, আধার তুলে দিয়েছেন। আপনি শুধু বাংলাকে রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করেননি, বরং গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর 2017 সালের একটি পোস্টকে কেন্দ্র করে আবার 2017 সালে সেই পোস্টটিকে সামনে এনে আক্রমণ বিরোধী দলনেতা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, 2017 তখন শুভেন্দু অধিকারী নিজেই তৃণমূল কংগ্রেসে ছিলেন, মন্ত্রী ছিলেন। তখনকার একটি পোস্ট 8 বছর পর ভেসে উঠল। সময়টা কি খুব ইন্টারেস্টিং হয়ে গেল? মুখ্যমন্ত্রী কলকাতায় যেদিন পথে নামলেন বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে, বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে, ঠিক তারপরে উঠে এলো পোস্টটা কি এই কারণে? একেবারেই তাই। তার কারণ আমরা গতকালও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন, কথা বলেছিলেন, এবং তারা যে মিছিল করেছিলেন সেখানে কিন্তু ছিল এই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে, এবং সে তার সঙ্গে সাজুজ্য রেখেই শুভেন্দু অধিকারী আজকে 2017 সালের 15ই সেপ্টেম্বর 5:42 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটি করেছিলেন, এখন যেটা এক্স হ্যান্ডেল, সেই টুইটের অংশকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। এবং শুধু আক্রমণ নয়, তিনি সরাসরি পাহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত সরকারের ব্যর্থতাকে সামনে এনেছিলেন সেই প্রসঙ্গও শুভেন্দু অধিকারী এনেছেন, এবং তার বক্তব্য এই রোহিঙ্গাদের স্থান করে দিয়ে আদতে ভারতের নিরাপত্তার সঙ্গে কোথাও গিয়ে আপোষ করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে তিনি রোহিঙ্গাদের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, এবং বিজেপির এই মুহূর্তে আক্রমণের ক্ষেত্রেই রোহিঙ্গা ইস্যুকেই তারা হাতিয়ার করবে সেটা স্পষ্ট হচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলছেন, এবং এই রোহিঙ্গারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ফলে বিজেপির বক্তব্য আদতে সেই একেবারে। প্রদীপ্ত, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা 2017 সালের একটি পোস্ট আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা ওই পোস্টটাকে রিপোস্ট করে একটা মন্তব্য এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই শুনেছেন সে বক্তব্য। রোহিঙ্গাদের জন্য মুখ্যমন্ত্রী 2017 সাল থেকেই কুম্ভীরাশ্রু বইয়ে চলেছেন, এবং তিনি দেশের নিরাপত্তাকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। জয়প্রকাশ বাবু, দেখুন, অর্ধেক ইতিহাস জানা হচ্ছে পাপ, এবং শুভেন্দু অধিকারী 2017 যে পোস্ট বলছেন সে সময় যদিও তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন, সেই সময়কার ইতিহাসটা, সেই সময়কার পরিস্থিতিটা বলছেন না। 2017 সময় মিয়ানমারের ওখানে যে রোহিঙ্গাদের ওপর সাংঘাতিক গণহত্যা যখন শুরু হয় সারা পৃথিবীতে, সেই নিয়ে আলোচনা হয়, এটা শুভেন্দু অধিকারী বলছেন না। এবং ইউএনও সেই সময় কক্সবাজারের কাছে, সেখানে বাংলাদেশের সহায়তায়, শেখ হাসিনার সহায়তায় সেখানে একটা শিবির তৈরি হয়, আর সেই শিবির চালানোর জন্যে সব থেকে বেশি অনুদান দেয় ভারতবর্ষ। 2017-তে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানেন সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন কেউ নয়, নরেন্দ্র মোদী, এবং তার মন্ত্রক সব থেকে বেশি অনুদান দেয় রোহিঙ্গাদের সেই ক্যাম্পের জন্যে, যে তাদের ওপর যেন মিয়ানমারের অত্যাচার না হয়, এবং তাদের জন্য সেই সময় তাদের রক্ষা করার জন্য সারা পৃথিবীর থেকে ব্যবস্থা নিয়ে তাদেরকে সেফ থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাংলাদেশ বলেছিল আমরা এত রোহিঙ্গা রাখতে পারবো না, তখন ভারতবর্ষ থেকে বলে তোমরা ওখানে ক্যাম্প করো, পয়সা করি আমরা দেব। এসব জানেন না, নয় জেনেও মিথ্যে কথা বলছেন। এবং দোহাই আপনাদের, আপনারা অন্তত 2017
কি প্রকৃত ঘটনা ঘটেছিল সেই জিনিসটা সামনে আনবেন। আরো একটি কথা বলবো, রোহিঙ্গাদের সমস্যা একটা, আর রোহিঙ্গারা এই দেশে ঢোকার যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা। কারণ রোহিঙ্গাদের সীমানা পেরিয়ে যখন ঢুকছে এখানে, তাদের কেন অমিত শাহ পুলিশ আটকাচ্ছে না, অমিত শাহ বর্ডার সিকিউরিটি ফোর্স আটকাচ্ছে না, সে প্রশ্নের উত্তর দিতে পারছেন না তো শুভেন্দু বাবু। জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। গতকাল শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঠিক যেদিন রাস্তায় নামলেন সদল বলে বাঙালি অস্মিতা, বাংলা ভাষীদের হেনস্থা, পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা নিয়ে, ঠিক সেদিনই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে। এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে 10 জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন। কখন করবেন ওনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেশের জমিদারি নিয়ে নিয়েছেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠান হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। আগামী দিনে বিজেপিকেও বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে পাঠাবে হুঁশিয়ারি মমতার। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, মর্মাহত। ভারত সরকার और बीजेपी पार्टी ने आचरण क्या देश का जमींदारी ले लिया, जिसको मोर्ची बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्ला भाषाয় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? बांग्ला इंडिया से नॉय, देश का हिस्सा नहीं है। हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ছেন, তাকে ডিটেনশন ক্যাম্পে রাখুক, ক্ষমতা দেখাক বিজেপি পারলে। মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে অন্য ভাষায় কথা বলেন যারা ভিন্ন ভাষাভাষী, তাদের কোনো সমস্যা নেই, তাদের প্রতি কোনো অত্যাচার হবে না, হয়নি এর আগে। কিন্তু বীরভূমে যা ঘটলো তা কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছেন তাকে অনুসরণ করা নয়, বরং তার উল্টো পথে হাঁটা। মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কথা বলছেন, আর বীরভূমে দিনভর ক্যাম্প না হলেও আটকে রইলেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই একটা বাস দিনভর আটক রইল বীরভূমে। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মল্লারপুরের ঘটনা। মল্লারপুরে বাসটিকে আটকানো হয়, বাসের মধ্যে শিশু এবং মহিলারা ছিলেন। শিশু মহিলা সহ প্রায় 60 জন যাত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা, প্রত্যেকে তাদেরকে আটকে রাখার অভিযোগ উঠল। দিনভর তাদেরকে জল খাবার কিচ্ছু দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেছেন বাস যাত্রীরা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। জাল পারমিটের অভিযোগে বাস চালককে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করে পরিবহন দফতর। ফাইন দিতে অস্বীকার করায় আটক করা হয় বাসটিকে। এ খবর জানাজানি হতেই আসরে নামে বিজেপি। গভীর রাতে মুচলেকা দিয়ে ছাড়া হয় বাসটিকে। তৃণমূলের নির্দেশে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বদলা নেওয়া হচ্ছে এ রাজ্যে আসা ভিন রাজ্যের বাসিন্দাদের উপরে বা অন্য ভাষাভাষী মানুষদের উপরে, এমনই অভিযোগ এনেছে বিজেপি। उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। और कृषि मंडी में खड़ी होने के बाद यहाँ कोई सुविधा नहीं है, न कोई प्रशासन की कोई व्यवस्था है यहाँ हमारे पास, न कोई हम लोग के हेल्प के लिए पूछ नहीं रहा है कि बाबू आप लोग खाए कि नहीं खाए। छोटे छोटे बच्चे हैं, कुछ बुजुर्ग महिलाएं हैं जिनकी दवा चल रही है। इस्लामपुर में हमने काटा है टैक्स, न दाना है न कुछ है। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 1 बजे से बाबू कहाँ से आ रहे थे आप लोग? गोरखपुर से आए हैं,
राम मंदिर के दर्शन किया तब तक ये लोग पकड़ लिए। लोग यहाँ से जा रहे थे गंगा सागर, हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना भाई तो जब इधर अंदर हम लोग आ गए तब हम लोगों को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से इसे में खाए भी नहीं, कुछ 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। कितने लोग हैं आप लोग? हम लोग कितने लोग बस में हैं? 70 लोग सब हैं, 70 हैं। इसमें बच्चे कितने हैं? बच्चे 4-5 बच्चे हैं। बच्चे भी कुछ नहीं खाए? बच्चे भी कुछ नहीं खाए, उसमें बच्चे भी हैं, उसमें सो गए बच्चे भी। ট্যাক্স কেটেছে কিন্তু সেটা এখন এখানকার এমভিআই থেকে বলছে ওটা জালি। তো জালি যদি কেউ করেছে তাহলে বেঙ্গল থেকে আমাদের করেছে, ইউপির লোকে তো কোনো দোষ নেই আর ইউপি বাসেরও কোনো দোষ নেই। আমাদের তো মনে হচ্ছে এখন যে এইটাই ইনস্ট্রাকশন এসেছে দিদিমণির হয়তো যে ইউপি বা অন্যান্য দেশে অন্যান্য জায়গাতে যে মাইগ্রেন্ট লেবারদের যেটা বাংলাদেশি রোহিঙ্গাদের উপর যেটা চলছে ওরা সেইভাবে আমাদের ইউপির দেখে নাম্বার চালাও, এদেরকে হ্যারেস করো। স্বাভাবিকভাবেই এই তরজা শুধুমাত্র বীরভূমের ভিতরেই আটকে থাকেনি। আপনারা শুনলেন বীরভূমের স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, কিন্তু তরজা আরও বেড়েছে। তার কারণ এই তরজা এখন দেশময় চলছে। মলয় মুখার্জি তৃণমূল কংগ্রেস নেতা এবং লকেট চট্টোপাধ্যায় বিজেপি কংগ্রেস নেত্রী কি বলছেন শুনুন। কোনো জায়গায় বাঙালিদের হেনস্থা করা হয় না। ওখানকার যারা রোহিঙ্গা, যারা বাংলা ভাষায় কথা বলা মুসলমান রয়েছেন, তারা এখানকার ভোটার রয়েছেন। কেন অন্যান্য জায়গায় তাদেরকে ধরা হচ্ছে? উনি দেখাচ্ছেন যে আমাদের যদি হেনস্থা করা, আমরা উত্তরপ্রদেশকে হেনস্থা করব। এটা কিন্তু কোনো সলিউশন না। বিনা পারমিটে বিনা লাইসেন্সে এখানে এসছে, তার ফলে তাদেরকে ফাইন করা হয় একটা, এটাই দস্তুর। এটা অনলাইনে পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে। কিন্তু এই নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে। যদি এ ধরনের কোনো খবর থাকে যে যাত্রীরা কোনো অসুবিধার মধ্যে পড়েছে, নিশ্চয়ই প্রশাসন দেখবে। মারের বদলা মার, খুনের বদলা খুন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বাঙালি মার খেলে মালদায় তার বদলা হবে। বিজেপিকে নিশানা করে হুঙ্কার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। নাম না করে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারি। বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে নেওয়ার হুমকি। আন্দোলন কিন্তু শেষ নয়। বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি, তারপরে আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক, করে দেখাবো আপনাকে, বলে দিচ্ছি। বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে। খুনের বদলা খুন হবে, এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। আর এই বিতর্কিত মন্তব্যের পরেও নিজের বক্তব্যে অনড় আব্দুর রহিম। শুনুন একবার। বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়, এখানে একটা যারা আছেন, এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি গোটা ভারতবর্ষে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। দিদি কি বলবেন জানি না, দিদি তার নিশ্চিত বক্তব্য বলেছেন। মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে। এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আঁচড় পড়ে, হাতখানা নামিয়ে দিব। যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে। আপনারা শুনলেন তার বক্তব্য, এবং যার সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ বিজেপি সাংসদ খগেন মুর্মু, তিনি এর প্রতিক্রিয়া কি দিচ্ছেন একবার শোনাই আপনাদের। তৃণমূলকে খুন করছে, তার মুসলিমকে খুন করছে। উনি এই সমস্ত না দেখে আজকে ওখানে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, মালদাতে দেখছেন, মালদা মুর্শিদাবাদ জুড়ে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। উনি ওখানে বলছেন যে এখানে বেঁধে রাখা হবে, তারপরে হচ্ছে যে এখানে তাদের হাত কাটা হবে। এই সমস্ত আসলে হচ্ছে ওনার এখন সময় শেষ হয়ে গেছে। বিহারে ভোটার তালিকা বিতর্কে এবার নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন, এই ভাষাতে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার বক্তব্য, আমরা ছাড়বো না,
বিহারে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এভাবেই মহারাষ্ট্র বিজেপি জিতেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। বাংলাতেও তারা একই পরিকল্পনা করছে, অতএব আমরাও ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता। बंगाल में भी प्लान करना है, हम तो इंच में लड़ाई करेंगे और दिखा लेंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, এর পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুনবো। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, সেই বিসর্জনের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনছি ভোটার তালিকা শুদ্ধিকরণ হবে, ভোটার তালিকা থেকে অ্যাবসেন্টি, ডেড, শিফটের ভোটারদের নাম বাদ যাবে, ভোটার তালিকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাছাই হবে এবং তারপরেই ভোট হবে। বিহার মডেলেই বাংলায় কাজ করবে নির্বাচন কমিশন, হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। আমরা এর মধ্যেই 17 লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে, ভুয়ো ভোটার, বিদেশি অনুপ্রবেশকারীদের এভাবে চিহ্নিত করেছেন, কার্যত সেটা সেই চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গে হবে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন সেটা এনআরসি হচ্ছে, ঘুরিয়ে এনআরসি করছে বিজেপি, নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি এটা মনে করেন, তিনি মনে করতে পারেন, কিন্তু এটা হবে। পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মানুষ চাইছেন যে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত, জল মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। তার জন্য মানুষ আমাদের সঙ্গে আছে। আপনাদের শোনালাম তিনি কি বলছেন তার বক্তব্য। এর পাল্টা জয়প্রকাশ মজুমদার তৃণমূলের পক্ষ থেকে কি বলছেন, শোনাই আপনাদের। শ্রমিক বাবু তো আবার বারবার এরা প্রমাণ করে দিচ্ছেন নির্বাচন কমিশনের মুখপাত্র এরা, এবং নির্বাচন কমিশন আজকে তাদের নিরপেক্ষতা হারিয়ে বিজেপির একটা দলীয় সংগঠনে পরিণত হয়েছে। ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এটা খুবই দুঃখজনক খবর এবং একটা বিপজ্জনক দিক। কেন নির্বাচন কমিশন কি করবেন সেটা নিয়ে শ্রমিকবাবু বলার অধিকার কোত্থেকে পেলেন? তারা মনেই করে নিয়েছেন নির্বাচন কমিশন হচ্ছে আমাদের দলীয় সংগঠন। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে এবার হুমায়ুন কবিরের অগাস্ট হুঙ্কার। কি বলছেন হুমায়ুন? বলছেন 15ই আগস্টের পর থেকে তিনি খেলা শুরু করবেন। জেলা নেতৃত্বকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন। দলের সতর্কবার্তার পরেও বেপরোয়া হয়েই রয়েছেন ভরতপুরের বিধায়ক। একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে, বারবার তার মুখ খোলায়। কান্দি থেকে খেলতে শুরু করব বলছেন হুমায়ুন, আর তারপরে বলছেন ফুটবলটা তিনি নাকি ভালোই খেলেন, যাকে পারবো গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব, দল ব্যবস্থা নিলে ঢাক ঢোল পিটিয়ে জবাব দেব। এভাবেই দলের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 15ই আগস্ট পর্যন্ত যেভাবে চলছে চলবে, তারপরে আমিও নেবে আমার বিধানসভায় যেই যত পারে কাটি করবে, আমি কাঁদি থেকে খেলতে শুরু করব। আমিও ফুটবল খেলবো সেই সব বিধানসভায় গিয়ে। আমি আমার এখানে ফিল্ডে খেলতে জানি, জাঙ্গিয়া পরে নেমে পড়বো, খেলবো, খেলে যে যাকে পারবে গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব, তাকে জানাতে যাবো। ওসব যদি কিন্তু জবাব আমি আগেও বলেছি দিই না। যখন ব্যবস্থা নেবে তখন হুমায়ুন কবির ঢাক ঢোল পিটিয়ে সেই ব্যবস্থার কি মোকাবেলা করতে হয় করবে। আরে ব্লক সভাপতিরা লোকের সাথে তুলাবাজি করে, প্রধানদের কাছে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলে 50,000 টাকা গুনতে হয়, তাদের সাথে আমাকে দল করতে হবে। আর হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শুনবো। এই যে খেলবো 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 এই করতে করতে আজ খেলা করতে করতে আজ বাংলার মানুষের পরিস্থিতি কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন এই হুমায়ুন কবিররা থেকে শুরু করে মমতা ব্যানার্জিরা,
সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এখনো স্পষ্ট নয় উনি কিভাবে খেলবেন কিনা, যে 70% মুন্ডু কেটে তাদের ভাগীরথীতে বাঁচিয়ে দিয়ে সেই ভয়ঙ্কর রক্তাক্ত খেলা খেলবেন কি করবেন কিছুই পরিষ্কার নয় এখনো। খেলবেন কার সাথে খেলবেন, কার বিরুদ্ধে খেলবেন, কার সঙ্গে কাকে সঙ্গে নিয়ে খেলবেন, সেটা যদি একটু পরিষ্কার করেন তাহলে আমরা আশ্বস্ত হই। বারবার হুমায়ুন কবির বেপরোয়া হচ্ছেন, দলের বিরুদ্ধে মুখ খুলছেন, এবার সরাসরি দলকেই চ্যালেঞ্জ জানিয়েছেন। ফুটবল খেলবো, যাকে পারবো তাকে গোল দিয়ে উঠে যাব। হুমায়ুন কবির 15ই আগস্টকে সামনে রাখছেন। 15ই আগস্টের পর হুমায়ুন কি করবেন? স্বাভাবিকভাবে হুমায়ুনের এই বক্তব্যের পর সে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে দল নজর রাখছে। তিনি যে মন্তব্য করছেন তাকে দল একাধিকবার তাকে অফিসিয়ালি শোকজ করেছে এবং যখন শোকজ করা হয়েছে তারপরে তিনি আপনাদের সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। আর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সংগঠন, সেখানে কেউ তার মনের কথা বলতেই পারে, কিন্তু সেটা সংগঠনের ভিতরে বললেই ভালো হতো। আর উনি 15ই আগস্টের পরে কি করবেন না করবেন সেই নিয়ে দল চিন্তিত নয়, দলের উচ্চতম নেতৃত্ব এর উপর নজর রাখছে। আর এই মুর্শিদাবাদের ভরতপুরে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হুমায়ুন ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির 9 কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই 15 জন সদস্য। গত 14ই জুলাই একটি সাধারণ সভায় তাদের অপসারণের সিদ্ধান্ত হয় এবং 15ই জুলাই কান্দি মহকুমা শাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। জানা গিয়েছে এই অনাস্থার মূল লক্ষ্য হলেন পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান, যিনি স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে অনাস্থা প্রস্তাব আনা 15 সদস্য ব্লক তৃণমূল সভাপতির অনুগামী। ঘটনায় অস্বস্তিতে শাসক দল। বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই পদ থেকে সরানোর চেষ্টা চলছে, মন্তব্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খানের। নজরুল ইসলাম সাহেব ওনার অনুগামী কিছু আমাদের উইনিং পঞ্চায়েত সমিতির প্রার্থী তারা কিন্তু স্থায়ী সমিতির কোনো জায়গা পায়নি। এখন আমরা কাজ করছি, আমাদেরকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করার পরও বিভিন্ন রকম ইস্যু নিয়ে হয়তো জেলা সভাপতির কাছে সেগুলোকে বারংবার একটা খারাপভাবে সেখানে আমাদেরকে দেখানো হতো, যার জন্য জেলা সভাপতি হয়তো তাদের সেই কথা অনুসারে তাদেরকে এই স্থায়ী সমিতি ভরার জন্য হয়তো তিনি সেই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে তাদেরকে দিয়ে এই স্থায়ী সমিতিটাকে ভাঙার চেষ্টা করছেন বা করেছেন, আবেদন করেছেন। চিঠিতে 14 তারিখে পঞ্চায়েত সমিতির একটা রেজলিউশন হয়েছে। সেই রেজলিউশনের পরিপ্রেক্ষিতে আমাদের যে স্থায়ী কমিটি আছে সেই স্থায়ী কমিটির যে নট স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির অনাস্থা হবে এবং এই চিঠিটা করেছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বারকে করেছেন, বিডিও এবং এসডিওকে। না, চিঠিতে কোনো এখনো ডেট দেওয়া হয়নি। আমার মনে হয় যে এসডিও চিঠি পাওয়ার পর তিনি ডেট দেবেন, তারপরে আমাদের এখানে অনাস্থাটা হবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল অবস্থান নিয়েছে, আমাদের কংগ্রেসের মেয়র, বিষয়টা কীভাবে দেখছেন? এটা তো আমি ঠিক জানি না, সেটা ওদের দলের ব্যাপার আর আমি একমাত্র কংগ্রেসের মেম্বার আছি আমি এটা ব্যাপারটা আমি বলতে পারবো না। অনাস্থা তারা এনেছে, আগে নোটিশ হোক। শুনেছি আপনার মতো যখন আমাদের কাছে কোনো চিঠি আসবে অনাস্থা তখন দলকে জানাবো এবং দল নিশ্চয়ই অনুমোদন করে না এসব। তারপরেও যদি কেউ গায়ের জোট খাটাতে চায়, যেদিন অনাস্থা প্রস্তাব পাস করার জন্য বিডিও অফিসে মিটিং ডাকবে সেদিন আমি নিজে লোকজন নিয়ে উপস্থিত থেকে তার মোকাবেলা। এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মমতাময় করে তুলবেন বলে হুঁশিয়ারি তৃণমূলের শিক্ষা সেলের নেতা। অলরেডি তার বক্তব্য, অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। 26-এর ভোটের পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মমতাময় হয়ে উঠবে। ওয়েবকুপার সহ সভাপতি মনতোষ গাইনের এমনই বক্তব্য। এখনো পর্যন্ত বামপন্থী হুলিগানরা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে দাপাদাপি করছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ব্রাত্য বসু মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন, আমাদেরও বার্তা দিয়েছেন, আর এই জিনিসটা হবে না। এখন থেকে আপনারা যারা বঞ্চিত হয়েছেন প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কমিটিতে
আমাদের লোক অর্থাৎ মমতাময় হবে এবং আমরাই ঢুকবো, আমরাই থাকবে, আপনারা থাকবেন সবাই। এই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে, উনি সেটা সমর্থন করেছেন। যেখানে যেখানে তৃণমূলপন্থী অধ্যাপক এবং শিক্ষকদের সমস্ত স্তরে যারা হেনস্থা করছে, এই হেনস্থার দিন কিন্তু শেষ হবে। অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। পাল্টা বামপন্থী নেতাদের কাছ থেকে যে হুঙ্কার আসছে তাতে তো মনে হতেই পারে আপনার এবার কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মমতাময় হোক বা অন্য কিছুময় হোক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে রণক্ষেত্র হয়ে উঠবে। তার কারণ পাল্টা হুঙ্কারটা হচ্ছে এরকম যে যদি ক্ষমতা থাকে তাহলে বামপন্থীদের বের করে দেখাক। এই যে বলছেন তৃণমূলের শিক্ষা সেলের নেতা, বামপন্থী হুলিগানে পড়ে আছে, বের করে দেবো। পাল্টা স্লোগান, পাল্টা হুঙ্কার, যদি ক্ষমতা থাকে বামপন্থীদের বের করে দেখাক। গোষ্ঠী কোঁদলেই শেষ হয়ে যাবে তৃণমূল, পাল্টা কটাক্ষ সিপিএম। উনি বামপন্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনি 2026 সালের পরে উনি সব বার করে দেবেন। ক্ষমতা থাকলে মুরত থাকে, বের করে দেবে। যে গোষ্ঠী দ্বন্দ্ব ওনার দলের, ওনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র যা শুরু হয়েছে, তৃণমূলকে মারছে, তৃণমূল মরছে, এবং এই দলটাই উঠে যাবে আগামী দিনে। তৃণমূল তার সংস্কৃতিতে পরিচয় দিচ্ছে যে শিক্ষিত ব্যক্তি, যোগ্য ব্যক্তি তারা গভর্নিং বডির সভাপতি থেকে শুরু করে গভর্নমেন্ট নমিনিতে তাদের কোনো যোগ্যতা নেই। যোগ্যতার মাপকাঠি একটাই, কে কতটা তোষামত করতে পারে, কে কতটা কয়লা, বালি, পাথর যারা চুরি করে, বিক্রি করে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য, 2 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। আরো একবার জানাবো আপনাদেরকে, কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য, 2 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিস্তারিত জানাও, আজ ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি সেন? দেখো, ছাত্র সংসদের নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে রাজ্য কি ভাবছে সেটাই জানতে চাইছে আদালত। কারণ এর আগের দিনও পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল যে কলেজে কলেজে নির্বাচন কেন বন্ধ রয়েছে, এই ব্যাপারে হলফনামা দিয়ে জানাক রাজ্য সরকার। এই মামলার প্রসঙ্গে বিভিন্ন বিষয় উঠে আসে, সেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি সেটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত, এমনটাই মনে করছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ যে গভর্নিং বডি দেখবে একাডেমিক সেশন সেটা কি করে আরো ভালো হওয়া যায়, বেস্ট কি করে প্রত্যেকটা শিক্ষাক্ষেত্র হয়ে ওঠে সেটা দেখা উচিত। বারবার এই ধরনের রাজনৈতিক প্রভাব কেন আসবে সে প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, যদি উপাচার্য যেহেতু এখনো পর্যন্ত তিনি অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন রয়েছেন, সেখানে কোনো ধরনের নির্বাচন হবে না আগামী দিন। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো, যে ছবি দেখলে আপনি শিউরে উঠতে পারেন, অথবা হঠাৎ মনে হতে পারে TV9 বাংলা কি দুপুরবেলা ভর দুপুরে কোনো হিন্দি ছবি চালিয়ে দিল। বিহার নিয়ে চলা কোনো হিন্দি ছবি, নতুন অথবা পুরনো। আসুন ছবিটা দেখি, দেখতে দেখতে কথা বলি। এই ছবিটা বিহারের পাটনা, বিহারের রাজধানী পাটনার একটা হাসপাতালে, মানে ভাবুন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কোনো হাসপাতালে যদি এই ছবি হতো, পাটনার হাসপাতালে এই ছবি। মধুকল্পিতা, একের পর এক হাসপাতালের নির্দিষ্ট একটা রুমে, 209 নম্বর রুম দেখা যাচ্ছে, ঢুকছে লোকজন, একজন ঢুকে গেল, আরো 4 জন ঢুকছে, প্রত্যেকে সশস্ত্র। একেবারে শেষ যে দেখুন কোমরে গোজা পিস্তলই মনে হচ্ছে দেখে এখনো পর্যন্ত, সেটা জামার তলে প্যান্টের ভিতরে গোজা ছিল, প্যান্টের ভিতর থেকে বের করে গোজা পিস্তলটা নিয়ে হাতে নিয়ে সোজা ঢুকে গেল হাসপাতালে ওই নির্দিষ্ট রুমে। কি করতে? পিস্তল নিয়ে তো নিশ্চয়ই ওখানে মন্ত্র পড়তে যায়নি, কি করতে গেছিল সেটাই পুরোটা জানাবে আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, ঢুকলো তো এরা, ঢুকে কি করলো?
দেখো সেই সময় হাসপাতালের বিছানায় ছিলেন চন্দন মিশ্র, একজন বিচারাধীন বন্দী যাকে প্যারোলে মুক্ত করা হয়েছে। সেই হাসপাতালে থাকার সময় যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা বিহারের পাটনার একটি হাসপাতালের আইসিইউতে চন্দন মিশ্র ভর্তি ছিল। সেখানে তার বিরুদ্ধ গোষ্ঠী বা বিরুদ্ধ গ্যাংয়ের লোকজন বা দুষ্কৃতীরা, যার সঙ্গে তার শত্রুতা ছিল, তারা গিয়ে হাসপাতালের আইসিইউর মধ্যে সেখানে গোলমাল বচসা এবং সশস্ত্র অবস্থায় গিয়ে সোজা ঢুকে সেখানে তাকে গুলি করে হত্যা করে। প্রশ্ন যেটা, একটু জানিয়ে দিয়ে আমাদের দর্শকদেরকে, এটা মনে করবেন না চন্দন মিশ্র ধোয়া তুলসী পাতা। চন্দন মিশ্র কিন্তু সমান অপরাধী, একেবারে সমান লেভেলের অপরাধী। কেন না, এই চন্দন মিশ্র আসলে একজন জেলবন্দি কয়েদি। তাহলে এখানে হাসপাতালে এলো কি করে? তার কারণ চন্দন মিশ্রের বাড়ি, তার বাড়িও বিহারে, সে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতার কারণেই ভাগলপুর জেল থেকে তাকে পাটনার এই হাসপাতালে পাঠানো হয়, প্যারোলে ছাড়া হয়। প্যারোল অর্থাৎ বিশেষ নির্দেশ বা ছাড় দিয়ে ছাড়া হয়, যাতে সে চিকিৎসা করিয়ে আবার জেলে ফিরে আসতে পারে সুস্থ হওয়ার পর। কিন্তু জেলবন্দি চন্দন প্যারোলে হাসপাতালে চিকিৎসা করাতে এসে সেটা জানার পরই বিরুদ্ধ গোষ্ঠীর হামলা। এই একে একে 5 জন পিস্তল নিয়ে ঢুকে গেল ওই নির্দিষ্ট আইসিইউ এর ঘরটার ভিতরে, 209 নম্বর রুম, যেটা বলছিল সুজয় আমাদের প্রতিনিধি। সুজয়, তারপর কি হলো তুমি বলছিলে? একেবারে দেখো, সেই আইসিইউর মধ্যেই বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার সঙ্গে বচসা এবং বচসার পরেই এলোপাথারি গুলি করা হয় এবং চন্দন মিশ্রকে আইসিইউর বেডেই তাকে হত্যা করা হয়। প্রশ্ন যেটা উঠছে অনির্বাণ, যে কারেকশনাল সার্ভিস অ্যাক্ট সংশোধনাগার আইন অনুযায়ী যে কোনো বন্দী বিচারাধীন অবস্থায় থাকলে সে যদি প্যারোলে মুক্ত হয়, সে যদি কোনো চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যায়, তার সঙ্গে অন্তত 2 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং সে জেল রক্ষী তাকে দিতেই হবে, তাকে থাকতেই হবে। প্রশ্ন সেখানে, সেই রক্ষী কি ছিল সেখানে? সেই রক্ষী যদি থেকে থাকে তাহলে সেই রক্ষীকে কেন দেখা যাচ্ছে না? তাহলে কি সেই রক্ষীকে কোনোভাবে অন্য জায়গায় পাঠিয়ে বা তাকে ভয় দেখিয়ে সেখানে দুষ্কৃতীরা এন্ট্রি পায়? কারণ হাসপাতাল একটা নিরাপত্তার জায়গা, এখন চলছে ঢুকলো 5 জন, 4 জনকে আমরা একটু ছুটে দৌড়াদৌড়ি করে বেরোতে দেখলাম। 5ম জন যে বেরোলো তার কিন্তু সেরকম কোনো তাড়াই দেখছি না। ধীরে সুস্থে একটা রোগীকে আইসিইউ রুমে শোয়া অবস্থাতে গুলি করে খুন করে 5ম জন যে প্রথম ঢুকেছিল, দেখুন আপনারা বেরোনোর সময় দেখতে পাবেন, আমাদের পিসিআরকে বলবো আরেকবার ছবিটা দেখাতে। এই যে প্রথম যে লোকটি ঢুকছে, একে আপনারা সবার শেষে বেরোতে দেখবেন। এই যে 4 জন পরপর 5 জনের ঢুকে যাওয়ার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আমার পিসিআরের সহকর্মীদের বলবো বেরোনোর ছবিটা দেখাতে। দেখবেন 4 জন একরকম ছুটেই বেরিয়ে যাচ্ছে, প্রায় ছুটে কাজটা শেষ করে আসার পর, অর্থাৎ এই খুনটা শেষ করে আসার পর। তারপরে কি ঘটলো? বেরোনোর সময় 4 জন রীতিমতো ছুটে ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে গেল, কিন্তু 5ম জন কিন্তু এত ছোটাছুটির মধ্যে গেল না। ধীরে সুস্থে বলা যায় হাসপাতালের এই লবি বা করিডোরের মধ্যে দিয়ে সে কার্যত হেলে দুলেই একটু বড় জোর দ্রুত পায় শেষের দিকটা। তাও যখন রুম থেকে বেরোবে তখন দেখবেন 4 জন ছুটোছুটি করে বেরোচ্ছে, 5ম জন ধীরে সুস্থে বেরোচ্ছে। সুজয়, ঘরের বাইরে তো দূরের কথা, এই যে সেই ছবি, দৌড়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন হাতে পিস্তল, ডান হাতের পিস্তল, ডান হাত থেকে বাঁ হাতে নিচ্ছে, আবার কোমরে গুছতেই ছুটছে। 2 নম্বর জন, 3 নম্বর জন, 4 নম্বর জন। তাহলে 5 নম্বর জন কি হলো? ভিতরে কি পাহারায় থাকা রক্ষীরা বা চন্দনের কাছেও কি অস্ত্র ছিল? সে কি গুলি করলো, খুন করলো? না। এবার দেখুন 5 নম্বর জন কিভাবে বেরোয়, কত আরামসে, যাকে বলে হেলে দুলে বেরিয়ে আসে। দেখুন যে প্রথম ঢুকেছিল, শার্ট একটু চেক আছে বা ছিটে আছে, ছিটছিট শার্ট, সেই ছিটছিট শার্ট জিন্স পরিহিত যুবক কিন্তু হেলে দুলে গুলি চালিয়ে একটা লোককে আইসিইউতে খুন করে হাসপাতালে লবি বা করিডোর দিয়ে রীতিমতো হেলে দুলে বেরিয়ে যাচ্ছে। একেবারে শেষ এই টার্ন করার আগে, মোড়টা ঘোরার আগে সম্ভবত লিফটটা তাড়াতাড়ি ধরার জন্য অথবা স্টেয়ারকেস বা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার জন্যই সম্ভবত একটু দৌড়লো, বলা যেতে পারে দৌড়নো ঠিক না, একটু দ্রুত পায়ে হাঁটা। সুজয়, এখানেই প্রশ্ন, বাইরে তো নয়, ভিতরেও যদি 2 জন জেল রক্ষী বা নিরাপত্তা রক্ষী থাকতো তাহলে কি এত নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারতো এরা? দেখো, এখানেই সব থেকে বড় প্রশ্ন যে নিরাপত্তা বা নজরদারিটা কোথায়। তুমি জানো যে কোনো সরকারি হাসপাতালের নিজস্ব রক্ষী থাকে, তার পাশাপাশি যেহেতু প্যারোলে মুক্ত হওয়া একজন বন্দী, তার জন্য অবশ্যই সশস্ত্র
রক্ষী থাকতে হবে, একজন নয় দুজন থাকতে হবে। তার কারণ যে লেভেলের সে এই যাকে হত্যা করা হয়েছে, যেমনটা তুমি বললে, তার বিরুদ্ধেও কিন্তু পুরনো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাহলে তাকে পাহারা দেওয়ার জন্য রক্ষী থাকতে হবে। তাহলে তারা কোথায় গেল? এবং যে ছবি আমরা দেখাচ্ছি, তারা সিঁড়ি দিয়ে উঠছে বা লিফট দিয়ে নামছে, সুতরাং তারা হাসপাতালে ঢুকেছে বিনা বাধায়, তারা সেখানে পৌঁছেছে এবং টার্গেট তারা আগের থেকেই ফিক্স করে রেখেছিল যে কোথায় এই চন্দন আছে, তাকে খুঁজে বের করতে তাদের এক মুহূর্ত সময় ব্যয় করতে হয়নি। সরাসরি ঢুকে গিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে, এবং যাকে আমরা পরে দেখাচ্ছি, পুলিশ বলছে, বিহার পুলিশ বলছে যে সেই মাস্টারমাইন্ড, সেই হত্যা করেছে, তার সঙ্গে এই চন্দনের পুরনো কোনো শত্রুতা ছিল, যে শত্রুতা। অনেক ধন্যবাদ সুজয়। অর্থাৎ রীতিমতো ইনফরমেশন বা তথ্য নিয়ে ঢুকেছিল এবং এটা নিশ্চিত করে ঢুকেছিল তাদের কোনো বাধার মুখে পড়তে হবে না, এবং বেরিয়ে যাওয়ার সময়ও নিশ্চিত ছিল মধুকল্পিতা সামনে কোনো বাধা নেই, থাকবে না। ভিতরে কি কেউ যোগসাজশে, পুলিশ, জেলরক্ষী, কারা ছিল নিরাপত্তার দায়িত্বে, তাদের সঙ্গে কোনো যোগসাজশ ছিল? অধিকাংশ ক্ষেত্রেই থাকে মধুকল্পিতা। এসপি কি বলছেন একবার শুনে নেব। यहाँ इनको गोली मारी गई है, कई गोलियां लगी हैं, इनको इलाजरत हैं अभी, और इसमें हम लोग बक्सर पुलिस की मदद से आइडेंटिफाई करवा रहे हैं कि इनका विरोधी गैंग में कौन कौन थे। जो शूटर थे उनका चेहरा हम लोग फोटो मिल गया है और हम लोग आइडेंटिफाई करवा रहे हैं। ये देखने से प्रतीत हो रहा है कि इनकी जो चंदन शेरू गैंग हुआ करता था बक्सर में, उसी गैंग से संबंधित है। बक्सर पुलिस की मदद से हम लोग इनका जो विरोधी ग्रुप है उनके बारे में डिटेल्स निकलवा रहे हैं। जो फोटो आए हैं हम लोग के पास, उसकी पहचान करा के हम लोग जल्दी इसमें कार्रवाई करेंगे। মধুকল্পিতা, তোমার বাড়ি বিহারে, একদম তোমার রাজ্য নির্বাচনে যেতে চলেছে। গত 15 দিনে বিহারে একের পর এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা, শেষ এই ছবিটা হাড়হিম করা। এই বিহারে নির্বাচন হতে চলেছে নভেম্বর মাসে মধুকল্পিতা। একদমই, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে সাজো সাজো রব, সেটা আমরা যেমন একদিকে দেখতে পাচ্ছি, তখনই কিন্তু এই দুষ্কৃতী দৌরাত্ম্য, সেই সার্কেলটাও ধীরে ধীরে বাড়ছে। ভোটার তালিকা মুক্ত করা নিয়ে নির্বাচন কমিশনের যা বা বিরোধীদের যা প্রতিবাদ, তার ছিটে ফোটাও যদি এখানে থাকতো মধুকল্পিতা, সেই ছিটে ফোটাটা তো লক্ষ্য করা যাচ্ছেই না, বরং একটা জিনিস, মানে বিহার যে বিহারের মডেলে আছে সেটা ফিরে যাক। মানে সেই যে ভয়ের একটা পরিবেশ একটা সময় ছিল, সেই ভয়ের পরিবেশকে আবারও ফিরিয়ে আনা হোক, আবারও ফিরে আসুক, এটাই মনে হয় এই মুহূর্তে দুষ্কৃতীরা চাইছে, এবং সে কারণেই বোধহয় এই টার্গেট তারা করে চলেছে একটার পর একটা। আবার কি জঙ্গল রাজেই ফিরে গেছে বিহার? যে নীতিশ কুমার বিহারকে জঙ্গলরাজ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কি আবার জঙ্গলরাজই ফিরিয়ে নিয়ে গেছেন বিহারকে? প্রশ্ন, এই বিতর্ক ভয়ঙ্করভাবে বিহার রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে এমন একের পর এক ছবির জন্য। চলে আসবো পরবর্তী ব্রেকিং খবর। 21শে জুলাই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, জানতে চাইবো তোমার কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিতভাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন এই উত্তরকন্যা অভিযানের জন্য। নির্দেশ দেওয়া হয়েছে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, শিলিগুড়ি থেকে যারা যাবেন তারা ভাগ হয়ে যাবেন, প্রত্যেক ভাগে 100 জন জড়ো হতে পারবেন, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, সর্বোচ্চ 10,000 জন মানুষ থাকতে পারবেন। অনির্বাণ। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী আমাদেরকে জানাচ্ছিলেন ঠিক কিভাবে কোন কোন শর্তে 21শে জুলাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত যেগুলো দেওয়া হয়েছে তা মোটামুটি এরকম, যেমনটা আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। কলকাতা হাইকোর্ট থেকে 3বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে মিছিল, অর্থাৎ মিছিলের একটা রাস্তা নির্দিষ্ট করে দিল আদালত। সভায় 10,000-এর বেশি লোককে জমায়েত করা যাবে না, অর্থাৎ সভাতে কতজন আসতে পারবেন সেই মাত্রাটাও, সংখ্যাটাও বেঁধে দিল আদালত। 100 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না, যত মিছিলই আসুক এই 10,000 লোক মোট সভায় থাকবেন, সমস্ত মিছিলেই 100-র বেশি লোক থাকতে পারবে না, এমনভাবেই শর্ত বেঁধে দিয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একদিকে যখন শর্ত মেনেও শর্তাধীন হয়েও উত্তরকন্যা অভিযানের জন্য 21শে জুলাই সভার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী, তখন তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। কেন জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কি হলো তৃণমূলের 21শে জুলাই পালন? দেখো, মামলাকারীর বক্তব্য যে প্রত্যেক বছর 21শে জুলাইয়ে দেখা যায় যে ভিক্টোরিয়া হাউসের মতো জায়গায় যে 21শে জুলাই হচ্ছে, সেখানে একটা যে ট্রাফিকের সমস্যা সেটা উঠে আসে, বিভিন্ন রাস্তা পরিবর্তন করে দেওয়া হয় এবং একদম শেষ সময় কোন রাস্তা থেকে যেতে হবে সেটা বহু মানুষ জানতে পারেন না, ফলে ওই দিন কার্যত অচল হয়ে যায় গোটা কলকাতা শহর। বিচারপতির বক্তব্য স্পষ্টভাবে তিনি রাজ্য সরকারকে বলেছেন আগামীকাল ফের আসতে, এবং নির্দেশ দেওয়া হয়েছে যে তার পর্যবেক্ষণ যে এই মামলাটা যেহেতু অনেকটা পরে এসেছে, 21শে জুলাই সামনেই, তাই আলাদা করে তিনি এই মুহূর্তে কিছু বলছেন না। কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে যে 21শে জুলাই কি শুধুমাত্র ভিক্টোরিয়া হাউসের সামনেই করা যায়?
তার কারণ বহুবার দেখা গেছে যে এই ধরনের অনুষ্ঠান বা এই প্রোগ্রাম অন্য জায়গাতেও করেছেন। তিনি সেই হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বলছেন। একই সঙ্গে তার বক্তব্য এই সময় কোথায় করা যেতে পারে, বিকল্পে কিছু ভাবনা করা যেতে পারে, পুলিশ প্রশাসনকে যাবতীয় বিষয় জানাতে হবে। একই সঙ্গে অতি সম্প্রতি এই 21শে জুলাই সভার জন্য পুলিশ একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে। কোথাও কলেজ স্ট্রিট, কোথাও বিবি গাঙ্গুলি বা ওই লাগোয়া এলাকায় সেখানে কখনো 20 ঘন্টা ট্রাফিক বন্ধ থাকছে, কখনো বা রাস্তার রুট অন্যরকম ভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই যাবতীয় বিজ্ঞপ্তি হাজির করতে হবে বিচারপতির সামনে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে অন্তত দেখা যায় যে যে কোনো রাস্তার 1/3 রাজনৈতিক দলের দখলে থাকে। এই ধরনের আচরণ কেন হবে? প্রয়োজন হলে বেলা 11টার পরে যা খুশি করুন, সে সময় অফিসের মানুষরা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই পালন নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট। কারণ কি? কারণ অফিস আদালতের সময়, অর্থাৎ যে সময় অফিস কাছারিতে মানুষ যান, সেই সময়ে এই 21শে জুলাইয়ের ভিড়, অর্থাৎ যারা মিছিল করে আসেন সভাস্থলে, বিভিন্ন জায়গা থেকে মিছিল হয়। আপনারা জানেন কলকাতার শিয়ালদা স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে, বিভিন্ন যে স্টেডিয়ামগুলোতে বা অন্যান্য থাকার জায়গাতে, পান্থশালা বা আবাসগুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দূর দূরান্ত জেলা থেকে এসে আগের দিন বা তার আগের দিন থেকে থাকেন। তারাও বিভিন্ন জায়গা থেকে, কেউ কসবা থেকে, কখনো গড়িয়াহাট মোড় থেকে, কখনো হাজরা মোড় থেকে, বিভিন্ন পয়েন্ট থেকে, সল্টলেক স্টেডিয়াম থেকে, কসবা স্টেডিয়াম থেকে মিছিল নিয়ে তারা পৌঁছন। আর সেই সমস্ত মিছিলে এই শহরের ট্রাফিক ব্যবস্থাটা পুরো ঘেটে যায়। শেষ সময়ে স্থান বদল করতে বলছি না, কিন্তু শহীদ মিনার বা ব্রিগেডেও সভা করা যায় কিনা দেখুন। এই মুহূর্তে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, হাইকোর্ট আজকে যেভাবে 21শে জুলাইয়ের সভা নিয়ে একদিকে বিরক্তি প্রকাশ করলো এবং অফিস আদালতের সময়টাকে মাথায় রেখে শর্ত বেঁধে দিল কার্যত তৃণমূলের শহীদ দিবস পালনে, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, আস্তে আস্তে যত সময় এগিয়ে আসছে তত বোঝা যাচ্ছে যে কি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর আগামী দিনে কতটা কি হবে সেটা যথেষ্ট সন্দেহের কারণ। আর আজকে আদালত যে বিরক্তি প্রকাশ করেছে 21এর সভা নিয়ে, তো সেই বিরক্তিটা শুধু আদালতের বিরক্তি নয়, আসলে গোটা রাজ্যবাসী এই সরকারটাকে নিয়েই বিরক্ত এবং তিতিবিরক্ত বলা ভালো। তো সেই তিতিবিরক্ত অবস্থা থেকে খুব শীঘ্রই 26শে নির্বাচনে বাংলার মানুষ বাংলাকে মুক্ত করবে এই অপশাসন থেকে, এবং এই অপসংস্কৃতি, অপশাসন, এই হাত থেকে, রেপের সংস্কৃতি, এর হাত থেকে বাংলা বাঁচবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সুকান্ত মজুমদার। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। হাইকোর্টের শর্ত সাপেক্ষে এবার তৃণমূলের শহীদ দিবস হতে চলেছে 21শে জুলাই। হাইকোর্ট শর্ত দিয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযানেও এই একই দিন 21শে জুলাই বিজেপির যে উত্তরকন্যা অভিযান হবে সেখানেও সর্বাধিক 10,000 লোকের জমায়েত করা যাবে। যে কোনো মিছিল সেই উত্তরকন্যা অভিযান উপলক্ষে যে মিছিলগুলো হবে সেই মিছিলে কখনোই 100-র বেশি লোক থাকতে পারবে না। কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল নিয়ে যাওয়া যাবে, কোন জায়গা পর্যন্ত, কোথা থেকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ শর্তাধীন করে দিয়েছে, শর্ত বেঁধে দিয়েছে বিজেপির জন্য। একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের জন্যও কিন্তু বেঁধে দিল কলকাতা হাইকোর্ট, কার্যত শর্ত বেঁধে দিল তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে আজকে কার্যত কলকাতা হাইকোর্ট। যেভাবে অফিস আদালতের সময়ে অফিসে যারা যাচ্ছেন বা স্কুলে যারা যাচ্ছেন, কলেজে যারা যাচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের রীতিমতো অসুবিধা তৈরি করে শহরের একের পর এক রাস্তা কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের মিছিলের দখলে চলে যায়, সেটা নিয়ে এই বিরক্তি। সকাল 11টার পর এসব শুরু করুন যাতে যে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন, মূলত অফিস যাত্রীদের কথাই বলেছেন। তার সঙ্গে সঙ্গে এই সভা শহীদ মিনার বা অন্য কোথাও ব্রিগেডে সরিয়ে নিয়ে যাওয়া যায় কিনা সেটাও পরামর্শ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঞ্চনকন্যা অভিযান 21শে জুলাই, সেটাকে শর্তাধীন করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের যে কর্মসূচি সেখানেও কিছু শর্ত বেঁধে দিলেন এবং রাজ্যকে কিছু পরামর্শও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সকাল 11টার পর মিছিল ইত্যাদি শুরু করবার পরামর্শ, যাতে কোনোভাবে রাজপথ যানজটের মধ্যে না পড়ে, দখলমুক্ত থাকে, মিছিলের দখলমুক্ত থাকে, তার জন্য বিচারপতির এই পরামর্শ। এমনকি প্রয়োজন পড়লে সভাস্থল পরিবর্তন করার জন্য, শেষ মুহূর্তে পরিবর্তন করতে বলছি না বলেও রাজ্যকে পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যে এই মিটিং, এই সমাবেশ, সেটা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের এই সমাবেশ, সেটা
কোনোভাবে শহীদ মিনার বা মাফ করবেন ব্রিগেড ময়দানে নিয়ে যাওয়া যায় কিনা সেটা দেখুন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনাদের প্রতিক্রিয়া চাইবো এই প্রসঙ্গে। প্রতিক্রিয়া কিছু নেই। দেখুন, 21শে জুলাই সভা মঞ্চে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রতিবারই সচেষ্ট থাকে যাতে রাস্তাগুলো সচল থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, 11টা অবধি এমনি রাস্তা সচল থাকে, সভা শুরু হয় 12টা থেকে, 12টার পর স্বাভাবিক কারণেই এত মানুষের জনসমুদ্র। কিন্তু তা সত্ত্বেও দেখুন, কোর্টের রায় যখন এসছে, কোর্টের একটা অবজারভেশন এসছে, সেই অবজারভেশন নিশ্চিত কমতেই হবে। কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12তে নেমেছে, পরের বার এ রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না। যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, সেই শুভেন্দু অধিকারী এই সভা মঞ্চের সামনে এসে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতেন। আজকে নতুন করে বিজেপি হয়েছেন বলে প্রমাণ করতে হচ্ছে তৃণমূল বিরোধীদের জায়গা থেকে। বাংলার মানুষ জানে এই শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে বিজেপি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অরূপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। চন্দননগরের সৈকত বসুর সন্তান সহ নিখোঁজ রুশ স্ত্রীর মামলায় করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত ভিক্টোরিয়া জিগার্লিনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির নির্দেশ। অবিলম্বে সন্তান সহ ভিক্টোরিয়াকে খুঁজে বের করতে দিল্লি পুলিশকে নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়ের কাছে যাবো। জ্যোতির্ময়, মূলত কি কি নির্দেশ দেওয়া হয়েছে আজ দিল্লি পুলিশকে? দেখো, স্বামী স্ত্রীর মধ্যে সংঘাতের পারিবারিক মামলা এবং তার পাশাপাশি শিশুর কাস্টডি নিয়ে সংঘাত, এই ধরনের একটি সাধারণ মামলার অভিমুখ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে যখন স্ত্রীর বিরুদ্ধে, বিদেশিনী স্ত্রীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তিনি করেছেন। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণভাবে সুপ্রিম কোর্টের সামনে এসছে তা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার একেবারে সম্পূর্ণভাবে ভায়োলেট করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে কতদিন কার কাছে বাচ্চা কত সময় থাকবে, সেই সময় হঠাৎ করেই ভিক্টোরিয়া তার শিশুকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। দিল্লির পুলিশ কমিশনারকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। দিল্লির পুলিশ কমিশনারকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বাচ্চাটিকে খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে যে দেশের সমস্ত জায়গা থেকে নিশ্চিত করতে হবে যাতে এই মহিলা কোনোভাবে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। লুকআউট নোটিশ ইস্যু করা নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে বেনজির, তা হচ্ছে বিদেশ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে। গত 4 জুলাই শেষবার এই ভিক্টোরিয়া বসুর সঙ্গে একজন রাশিয়ান দূতাবাসের আধিকারিককে দেখা গিয়েছে যে পেছন দিকের রাশিয়ান দূতাবাসের গেট দিয়ে তারা দুজনে লাগেজ নিয়ে ঢুকছেন। ফলত সেই দূতাবাসের আধিকারিককে খুঁজে বের করতে হবে এবং প্রয়োজনে তার যেখানে তিনি থাকেন সেই জায়গার ভেতরে ঢুকে, অর্থাৎ তার বাড়ির ভেতরে ঢুকে যাতে দিল্লি পুলিশ তল্লাশি করতে পারে এবং সেই বিষয়ে যাতে রাশিয়ান এম্বাসি সমস্ত রকমের হেল্প করে, সেই জন্য এমইএকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ফুটেজের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছে। এবং আগামীকাল দুপুর 2টোর সময় ফের এই মামলার শুনানি এবং সরকারকে যত দ্রুত সম্ভব অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এক্ষেত্রে শিশুটির প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকছে। যদি ইতিমধ্যেই সে দেশ ছেড়ে চলে যায় তাহলে কিন্তু বাচ্চাটির প্রাণ সংশয় হতে পারে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণভাবে ভায়োলেট করা হয়েছে এবং ভিক্টোরিয়া বসুর যারা আইনজীবী তারাও আজকে কেউ হাজির ছিলেন না, যারা আগের দিন হাজির ছিলেন। প্রয়োজনে সেই আইনজীবীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে আজকে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ খুব কঠোরভাবে জানিয়েছেন। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসুলার গেট দিয়ে, মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে ভদ্রমহিলা এবং তার বাচ্চা বেপাত্তা, তারা উধাও। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ, এই ভদ্রমহিলা এবং তার বাচ্চার সম্বন্ধে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন।
আমার ছেলের রিসেন্টলি এই লাস্ট অর্ডারের পর আমার ছেলে সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করে। আমাকে বলে বাবা আমি 4 বছরের বাচ্চা, 4 বছর 8 মাসের বাচ্চা, বলে বাবা আমি ইয়াইয়ার কাছে থাকতেই চাই না, আমার মনে হয় ইয়াইয়ার উইন্ডো থেকে আমি জাম্প করি। ওর নিজেকে নিজে হার্ট করতে শুরু করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার এখানে কি হয়েছে, এত বড় একখানা কাটা দাগ কী করেছে, কে মেরেছে তোমাকে, ইয়াইয়া মেরেছে? বলছে যে না আমি নিজেকে নিজে মেরেছি। আমি বললাম কেন? বলছে যে তুমি যখন ফোন করো, মাম্মাম যখন ফোন করে তোমাদের ফোন কেটে দেয় ইয়াইয়া, আমাকে কথা বলতে দেয় না। অবশ্যই আমি আশ্বস্ত হয়েছি, কারণ আমার ফুল বিশ্বাস আছে আমাদের কোর্টের ওপর। আই হ্যাভ ফুল ফেথ ইন দ্য জুডিশিয়ারি অফ দিস কান্ট্রি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন, এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়। আমি তো ধর্মের দিকে তাকিয়েও বলছি যে আমি পাবোই, কেননা দেখো এই দিল্লিতে নিয়ে আসার পরে ওই 2.5 বছর, কোনোবার এসে 8 মাস থেকেছি, কোনোবার 2.5 মাস, কোনোবার 3 মাস, এইভাবে আমি থেকে গেছি। বাচ্চাটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমিও ঘরে থাকতে পারছি না। এই যে এখন এসছি না, চারিদিকে ওর খেলনা, ছেলের জন্য কিছু বলতেও পারছি না, চারিদিকে ওর খেলনা, চারিদিকে ওর স্মৃতি, আমি থাকতে পারছি না, জানো তো, খেতে পাচ্ছি না, ঘুমোতে পারছি না। সল্টলেকে এক তথ্য প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে কথা বলে। রঞ্জিত, বিস্তারিত জানবো এই গ্রেফতারি সম্পর্কে তোমার কাছ থেকে। দেখো, সল্টলেকের এফডি ব্লকে তথ্য প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার লেকটাউন থেকে রাজা মণ্ডল। এবং তুমি জানো যে যখন নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় গতকাল ভোর 5:30 নাগাদ সল্টলেকের তথ্য প্রযুক্তি নগরীর কর্মী কাজ সেরে যখন সল্টলেকে তার এফডি ব্লকের ভাড়া বাড়িতে ফিরছিলেন, সেই সময় এক যুবক বাইকে করে তাকে ফলো করতে আসে এবং পরবর্তী ক্ষেত্রে এফডি ব্লকে সেই বাইকটি রেখে সেই মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং সেই সময় সেই মহিলা চিৎকার করলে তিনি বাইক নিয়ে চম্পট দেয়। পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ বিধাননগর থানায় সেই মহিলা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে যে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে দেখে যে দুটি ব্যাগ নিয়ে, বাইকের পেছনে 2টি ব্যাগ নিয়ে এক ব্যক্তি তিনি চলে যাচ্ছেন এবং তার নাম্বারটি জানা না গেলেও সেই বাইকের পেছনে রাখা যে ব্যাগটি, সেই ব্যাগটি নিয়ে পুলিশ তদন্তে নেমে সেই জায়গায় অর্থাৎ এফডি ব্লকে নজরদারি চালায় এবং আজ ভোরবেলা দেখে সেই ব্যক্তি, সেই ফুলের ব্যবসায়ী ব্যক্তি লেকটাউনের বাসিন্দা রাজা মণ্ডল সেই পথ দিয়ে যাচ্ছে এবং তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে নিশ্চিত করে যে সেই ব্যক্তি, অর্থাৎ মহিলাকে থানায় ডাকানো হয় এবং তাকে চিহ্নিতকরণের কাজ করা হয়। তারপরে তাকে গ্রেফতার করে ইতিমধ্যে মহকুমা থেকে আমাকে এসে ধরে মানে বাজেভাবে টাচ করে দৌড়ে পালাচ্ছিল, মানে একটা অশুভতামি করে। আমি যখন দৌড়েছি ওনার পেছনে, তখনও সে জোরে দৌড়ে পালাচ্ছিল। পরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি, পুলিশরা ওখানে যায়, ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। যাদবপুরে টেলিফিল্ম অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, সুলেখা মোড়ে পার্কিং নিয়ে বচসা, মারধর, কটূক্তি, হেনস্থার অভিযোগ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, অভিনেত্রীর যেটা অভিযোগ যে গতকাল রাতে তিনি তার বন্ধুদের সঙ্গে বাড়িতে ফিরছিলেন কাজ থেকে এবং সেই সময় সুলেখা মোড় সংলগ্ন এলাকাতে একটি ক্যাফেতে তারা চা খাওয়ার জন্য দাঁড়ায় এবং যখন তারা চা খাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে একটি প্রাইভেট কারে 3 যুবক আসে এবং ওই অভিনেত্রী এবং তার বন্ধুদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য, এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এবং প্রতিবাদ করলেই কিন্তু তারা রীতিমতো গাড়ি থেকে নেমে হুমকি, ভয় দেখানো, এমনকি মারধর করে অভিনেত্রী এবং তার বন্ধুকে, এমনটাও কিন্তু অভিনেত্রীর অভিযোগ। এবং সেই সময় রাতে কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন তারা যখন খবর পেয়ে পৌঁছন, পুলিশ তাদের সকলকেই থানায় নিয়ে আসে এবং ইতিমধ্যেই অভিনেত্রীর তরফ থেকে লিখিতভাবে 2 অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেক্ষেত্রে পাল্টা যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যাদের বিরুদ্ধে অভিনেত্রী অভিযোগ করেছেন সেই 2 অভিযুক্ত তারাও কিন্তু পাল্টা অভিনেত্রীর বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মারধর করার। দুতরফেরই যে অভিযোগ সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও যাচাই করা হচ্ছে। একেবারে ধন্যবাদ। হঠাৎ করে পেছন থেকে একটা 4 হুইলার রাত্রি 3:30 নাগাদ এসে, 4 হুইলারের মধ্যে 3 জন ছিলেন, তো এসে এফটিজ করতে শুরু করে। তো আমি প্রথমে তো ইগনোর করার চেষ্টা করি, বাট প্রটেস্ট করাতে ওরা গাড়ি ঘুরিয়ে এসে সামনে এসে দাঁড়িয়ে অকথ্য ভাষায় নোংরাভাবে গালিগুলোজ করা শুরু করে, প্রথমে গাড়ির মধ্যে থেকে।
তারপরে গাড়ির বাইরে বেরোন দুজন, থ্রেটেন করতে শুরু করেন যে আমি কে, তুই চিনিস, আমি গায়েব করে দেবো, অ্যাসিড মেরে দেবো, তারপরে গুলি মেরে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আমাকে চিনিস না। তো এই কথাবার্তা বলাতে আমার তখন আমরা বুঝতে পারি যে মানে ওরা তিনজনেই পুরোপুরি ড্রাঙ্ক। ওর সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের মারধর করে, মারধর করে। আর তারপরে আমাকেও মারধর করা হয়, লিটারালি আমার এখানে স্পট আছে পুরোপুরিভাবে বাজেভাবে, তো আমাকেও মারধর করা হয়। একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার টোটো চালক। হাসনাবাদের রূপমারি পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ, বাড়ি থেকে ডেকে টোটোয় চাপিয়ে দুই নাবালিকাকে পাশের বাগানে নিয়ে যায় অভিযুক্ত, সেখানেই দুজনকে ধর্ষণ করেছে প্রতিবেশী টোটো চালক। সল্টলেকের এফডি ব্লকে তথ্য প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ফুল ব্যবসায়ী রাজা মণ্ডল। অভিযোগ, বাড়ি থেকে ফেরার পথে মহিলা কর্মীকে ধাওয়া অভিযুক্ত যুবকের। পুরো ভবনের পাশের নির্জন গলিতে মহিলাকে জাপটে ধরে যুবক, মহিলার চিৎকার, বাইক নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে দুটি বড় ব্যাগ চিহ্নিত, সেই সূত্র ধরেই গ্রেফতার। চুচুড়ার দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পুরসভার সাফাই কর্মীদের নজরে আসে কঙ্কাল। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিক মোড়া অবস্থায় কঙ্কাল পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ, ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটি। মাটির বাড়ি চাপা পড়ে বাঁকুড়ায় বড়জোড়ায় বৃদ্ধের মৃত্যু। আহত আরও এক, মৃতের নাম সাধন বাউরি। আহত হয়েছেন তার স্ত্রী সারথী বাউরি। লাগাতার বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে বিপত্তি।